আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমি দেশ ছাড়া চিন্তাটা কোথা থেকে শুরু করলাম। আজকের এই ভিডিও তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা এইবার এইচএসসি মানে দ্যাট মিন্স ইন্টার পরীক্ষা শেষ করলে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যাদের আপনাদের সন্তান বা ভাই কেউ যদি এরকম পরীক্ষার্থী থাকে, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইন্টার পাশ করার পর থেকে একটা ছেলের বা একটা মেয়ের সে যদি জীবনে ভালো একটা কিছু করতে চায়, তাহলে এইখান থেকেই তার জীবনের ডিসিশনটাকে পারফেক্টভাবে নিতে হয়। তা না হলেই সে হয় অন্যদিকে একটা খারাপ লাইনে চলে যাবে, আর তা না হলে একটা ভালো লাইনে যাবে। তো আমার জীবনে যেই ভুলগুলো ছিল সেইগুলা হয়তো বা আপনারা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন, এবং আপনার সন্তান বা আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে ওর জন্য কী করা উচিত, যেটা আমার জীবনের সাথে ঘটে গিয়েছিল। দেশের বাইরে আসার গল্প। চাকরি তো করছিলাম, চাকরির তো খুবই ক্রাইসিস, খুবই খারাপ অবস্থা। ঢাকা শহরের এখনও মনে পড়ে কাঁচপুরের 6তলা একটা বাসায় থাকতাম। সেই 6তলা বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম, ঢাকার শহরে এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় ফ্যাক্টরি, এত ফ্যাক্টরির মাঝে কোথাও কি আমার একটা চাকরি হয় না? কোথাও কি আমার একটা চাকরি নেই? কারণ আমার একটা চাকরি ছিল, সেই চাকরিটা থেকে আমাকে আর কি ছাঁটাই করে দেয়। এই বিষয়টাকে নিয়ে আমি একটা সুন্দর একটা ভিডিও বানাবো নেক্সট কোনো একটা সময়, যদি কেউ জানতে চান এইটা নিয়ে। আজকে সেইটা বলবো না, দেশের বাইরে আসার গল্পটা কোথা থেকে শুরু করলাম। তখন আমি বিএসসির 3rd ইয়ারের স্টুডেন্ট। স্বপ্ন দেখা শুরু করলাম কানাডাতে যাব। আমার বন্ধুদের কাছে যে গল্প করতাম, আমার জীবনের সবথেকে স্বপ্নের দেশ কানাডা। আমার আমার যে ফেসবুক আইডি আছে, তারা যদি এখনও পর্যন্ত তারা যদি স্ক্রল করে, তারা দেখতে পারবে যে একদম শেষে যে কানাডিয়ান ডলারের যে লোগোটা আছে, সেই লোগোটা আমি যেই সময়ের কথা বলতেছি ঠিক সেই সময়ের সাথে মিলে যাবে। তখন আমার জীবনের এই গল্পটা শুরু হচ্ছে। এবং প্রতিদিন ইউনিভার্সিটিতে যাইতাম, আর বন্ধুরা আমাকে নিয়ে উপহাস করতো, ট্রোল করতো। স্পেশালি আমার কাছের বন্ধুরা এতভাবে বাজেভাবে ট্রোল করতো, আমাকে অনেক বাজে বাজে কথা দিয়ে তারা ইনসাল্ট করতো, যে তুই কি জানিস কানাডাতে যেতে কত সিজিপিএ লাগে, তুই কি জানিস আইএলস করতে হবে কত স্কোর লাগে। আর আমি কথায় কথায় বলে ফেলতাম যে কানাডিয়ান পতাকার উপরে যে আপনার যে ম্যাপেল ট্রির যে একটা পাতা আছে না, যে আমার জীবনে একবারের জন্য হলো এই পাতাটাকে আমি ছুঁয়ে দেখতে চাই, এটা আমার জীবনের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ সেটা আমি কানাডাতে, আমার তো যাওয়ার স্বপ্নই ছিল না। কানাডাতে আমার এক্সপ্রেস এন্ট্রির জন্য আমি এলিজিবল ছিলাম, সেটা সেদিকে না যাই। যখন আমি আজারবাইজানে 2016-এ আসলাম, অনেক ভিডিওতে আমি এটাকে রাশিয়া বলি, বিকজ অফ অনেকে আজারবাইজানকে চিনে না। আজারবাইজান হচ্ছে রাশিয়ার অঙ্গরাজ্য, সেই জন্য এটাকে আমি এই পার্টটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। সো আজারবাইজানে আমি যখন আসলাম, তখন আমি এই ম্যাপেল ট্রিটাকে আমি একবার ছুঁয়ে দেখেছিলাম, আমার জীবনের প্রথম। তো আমার বন্ধুরা আমাকে নিয়ে এইভাবে ট্রোল করতে শুরু করলো বা ট্রোল করছে। অনেকে তো এগুলো নিয়ে অনেক উপহাস করছে। সবথেকে কাছের বন্ধু, যাদেরকে আমি সবথেকে বেশি ভালো আর কি বেশি ফিল করতাম, যাদেরকে আমি বেস্ট ফ্রেন্ডের কোয়ালিটিতে রাখতাম, তারাই আমাকে নিয়ে সবথেকে বেশি ট্রোল করা শুরু করলো। সো এইভাবেই চলতেছে। আর সব সময় ক্লাসে গেলে সবাই এটা নিয়ে সব ইনসাল্টিং করতো। তো একটা সময় জেদ করে ফেললাম যে আমি দেশটাকে ছেড়ে দিব। তার ভিতরে আমাকে চাকরি থেকে আমাকে ছাঁটাই করে দিল। সব কষ্ট একসাথে 3rd ইয়ারে এসে, বিএসসি 3rd ইয়ারে এসে জমা হলো। তখন চিন্তা করা শুরু করলাম যে বাংলাদেশে ব্যাচেলর করাটাই আমার জন্য ভুল হয়ে গিয়েছিল, যেহেতু আমার স্বপ্নগুলো এখানে পূরণ হচ্ছে না। আমি একজন ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলেও আমার একটা চাকরি হচ্ছে না। বেশি স্বপ্ন ছিল না, 10 থেকে 12,000 বা 12,000 থেকে 15,000 টাকা। সো এরকম স্বপ্ন নিয়েই আর কি সবার কাছে চাকরির জন্য যাইতাম। অনেক জায়গায় সিভি ড্রপ করতাম, প্রতিটা রাত জেগে জেগে। আমার এখনও বিডি জবসের অ্যাকাউন্ট আর কি ঘুরলে দেখা যাবে যে হাজার হাজার সিভি আমি এক রাতেই আর কি ড্রপ করেছি। কোথাও থেকে একটা ফোন আসতো না, যদিও ফোন আসতো ইন্টারভিউ নিত, কিন্তু কেউ কোনো চাকরি দিত না। এদিকে আব্বুর উপরে আকাশ সমান চাপ, ইউনিভার্সিটির সব কিছু, সংসার খরচ সব কিছু চালাতে তার জন্য খুবই হিমশিম হয়ে যায়। কোনো দিক থেকেই ভালো কোনো খবর আসতেছে না। এইভাবে যখন দেখলাম বাংলাদেশে আমাকে দিয়ে কিছু হবে না, একটা চাকরি হলেও সেখানে 10 জন নিচের থেকে টেনে ধরার চেষ্টা করে যে একে কিভাবে নিচের পজিশনে দিয়ে দেওয়া যায় বা এখান থেকে ছাঁটাই করা যায়। কোনো কারণ ছাড়াই বাংলাদেশের কোম্পানিগুলোতে গ্রুপিং চলে, কোনো কারণ ছাড়াই, কোনো কথা ছাড়াই আর কি একজনকে নিয়ে আপনার হচ্ছে কথা বলতেই পিছনেই যেন পছন্দ করে। এখানে শুধু আর কি যাদের লেখাপড়ার লেভেল কম তারা করে বিষয়টা সেটা না, এখানে আপনি সব থেকে বেশি করে যারা শিক্ষিত আছে তারাও অনেক বেশি করে এই ধরনের গ্রুপিংগুলা, যেগুলো আমি ইউরোপে আসার পরে কখনো দেখিনি। এই ধরনের গল্পগুলো যখন জীবনের সাথে চলতেছে,
আছে। আর ইউনিভার্সিটিতে যখন যাওয়া শুরু করলাম, বন্ধুবান্ধবের এইভাবে ইনসাল্টিং, একটা সময় আমি হার্ড ওয়েতে চলে গেলাম যে আমি একটা জায়গায় যেয়ে দাঁড়াবো, একটা জায়গায় আমাকে যেতে হবে এবং আমার গন্তব্য দেশের বাইরেই। কারণ বাংলাদেশে যেহেতু কোনোভাবেই চাকরি হচ্ছে না, বাংলাদেশে যেহেতু কোনোভাবে আমি টিকতে পারতেছি না, বাবার সামর্থ্যও নাই 10 থেকে 15 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিয়ে দিবে। সো এখান থেকে আমি কি করতে পারি, আমার কি করার আছে? সো আমাকে দেশ ছাড়তে হবে। দেশ ছাড়তে হলে পরে আমাকে তুখোর মেধাবী একজন স্টুডেন্ট হতে হবে, বিষয়টা এরকম। কিন্তু আমি তো এতটা মেধাবীও না, তাহলে আমি কি করব? তাহলে আমাকে হার্ড ওয়ার্কিং করতে হবে, আমাকে দিন রাত জেগে পড়াশোনা করতে হবে। আমার ইউনিভার্সিটির পড়াশোনা না, দেশের বাইরে যাওয়ার জন্য যেগুলো লাগবে সেগুলো করতে হবে। আমি চেষ্টা শুরু করলাম যে আমার ক্লাসের 1 থেকে 5 বা 7-এর ভিতরে, কারণ আমি ইউনিভার্সিটি লেভেলে 1 থেকে 10-এর ভিতরে ছিলাম, ইউনিভার্সিটি লেভেলে এসে, স্কুল লেভেলের কথা বলছি না। তো 1 থেকে 5 বা 7-এর ভিতরে যারা আছে তাদের যে পড়ালেখার স্টাইল, আমাকে এই স্টাইলই করলে হবে না। তারা তো পড়াশোনা করতেছে চাকরি পাওয়ার জন্য বাংলাদেশে, আর আমাকে পড়াশোনা করতে হবে দেশের বাইরে নিজেকে টিকিয়ে রাখার জন্য। তখন নিজের যে কেরিয়ারের জন্য যতটুকু আছে, নিজের জন্য যত সুন্দর সিভি আছে বানানোর চেষ্টা শুরু করলাম এবং বিভিন্নভাবে গুগলকে সার্চ করা শুরু করলাম। যদিও তখন এত আহামরি রেজাল্ট আসতো না, কিন্তু আব্বু ছোটোবেলা থেকেই যখন আমাকে কম্পিউটার দিয়েছিল, তার সামর্থ্যের বাইরে যেয়ে হলো, সেই জন্য আইটি সেক্টরে আমার মোটামুটি বেশ ভালো ধারণা ছিল। সো আমি সকল ইউনিভার্সিটিতে মাঝে মাঝে ঘুরে বেড়াতাম, জানেন। সেই দিনগুলোর কথা মনে করলেও আমার এখনও কল্পনার মতো মনে হয়। যে ইউনিভার্সিটি পছন্দ হতো সেই ইউনিভার্সিটিতেই যেয়ে গুগলে ম্যাপ করে সার্চ করে সব ছবি আমি ডাউনলোড করে করে দেখতাম। আর কি যে শান্তি লাগতো, আর ছুঁয়ে ছুঁয়ে দেখতাম। এমনও সময় আছে যে আমার চোখের পানি ছেড়ে দিতাম। স্বপ্নগুলোকে আমি এত তীক্ষ্ণভাবে দেখতাম যে জীবনের গল্পটাকে আমি পরিবর্তন করবই, যেভাবেই হোক পরিবর্তন করব। কে কি ভাবলো, কে কি করলো, সেটা কোনো কিছু আসে যায় না। তখন এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দিন রাত সকাল, এমন আর কি, আমার আমার জব থাকতো হচ্ছে আপনার সকাল 9টা থেকে। আমি ভোরে উঠতাম। একটা কথা মাথায় রাখবেন, জীবনে সফল হতে গেলে সকালের পাখির ডাক শোনাটা খুব গুরুত্বপূর্ণ। জীবনে আপনি যদি সাকসেস করতে চান, সকালে পাখির ডাক আর সকালের বাতাস, এই জিনিসটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো কিছু আপনি চাচ্ছেন জীবনে, আপনার ভোরে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই আপনার ভোরে আপনার একবার মসজিদে যেয়ে নামাজ পড়ে দেখবেন সেই দিনটা কত সুন্দর যায়। আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, সেই ধর্মের সকালের যে প্রার্থনা আছে সেটা করে দেখবেন সেই দিনটা কত সুন্দর যায়। সো আপনি জীবনে যে কোনো সেক্টর থেকে সাকসেস করতে চাইলে, যে কোনো কিছু আপনি চাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সেই সকালে ঘুম থেকে উঠে যখন আপনি পরিশ্রম করা শুরু করবেন, ওই জিনিসটার কাছে আপনি খুব দ্রুত পৌঁছাতে পারবেন। ঠিক এইভাবেই আমি শুরু করলাম আইএলসের প্রিপারেশন নেওয়া, দেশের বাইরে ইউনিভার্সিটিতে আমার পোর্টফোলিও ট্রান্সফার করা, আমার সিভিকে ড্রপ করা, কারণ ছাড়া অকারণ ছাড়া একটা মেল করে বসে থাকা, ভুলভাল ইংলিশ হলেও পরেও সেটাকে চালিয়ে যাওয়া। কারণ আমি আইএলস করেছি অনেক পরে এসে, আমি তখন আমার কি হচ্ছে, কি ঠিক হচ্ছে, কি রাইট হচ্ছে, আমি এত কিছু চিন্তা করতাম না। আমি একটা কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করতাম, সেই ভুল থেকে আমি নিজেকে ট্রেন করার চেষ্টা করতাম। তো সেখান থেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা গন্তব্যে আমাকে পৌঁছিয়ে দিল। এখন ইন্টার পাসের যারা তোমরা স্টুডেন্ট আছো, তোমরা যারা চিন্তা করতেছো যে দেশের বাইরে আসবা, তাহলে পরে তোমাদের চিন্তাটা এখন থেকে শুরু করতে হবে। আমার চিন্তাটা অনেক দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আমি গ্রাজুয়েশন করার পরেও 1.5 বছর বাংলাদেশে ছিলাম, যেখানে আমার টার্গেট ছিল গ্রাজুয়েশন শেষ করবো, তার পরের মাসেই আমার একটা কিছু হবে। কারণ আমি ওয়েট করতে চাচ্ছিলাম না। কিন্তু ওই যে আমার প্ল্যানিংটা যে আমার দেরি করে শুরু হয়েছিল, যদি আমার প্ল্যানিংটা আগে থেকে হতো আর বাবা মা যদি আমাকে একটু মেন্টালিটি সাপোর্ট দিত, তাহলে আমি হয়তো বা আরও দ্রুত আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারতাম। আপনার সন্তান যদি আপনি যদি মধ্যবিত্ত এবং আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকেন, আর আপনার সন্তান যদি এখন থাকে, আপনার একটা ছেলে বা মেয়ে, প্লিজ তাকে সাপোর্ট করুন। সে যদি দেশের বাইরে আসতে চায়, তাকে আরও 2বার বলুন তুমি রাইট ডিসিশন নিয়েছো। আমি যদি আপনাকে সন্তানের মতো মনে করেন, আমার এতটুকু কথা বিশ্বাস করেন, আপনার একটা সন্তান যদি দেশের বাইরে এসে সেটেল হয়, বিলিভ মি, আপনার আর কখনো পিছনে তাকাতে হবে না ইনশাল্লাহ, সেই সন্তানের ভিতর যদি সেই সুশিক্ষাটুকু বিদ্যমান থাকে।